সন্ধ্যার নরম আলো জানালার পর্দা ছুঁয়ে ধীরে ধীরে ঘরে ঢুকছিল। চুপচাপ বসেছিলাম রাহুলের ঘরে, আমার বন্ধু। ও তখনও কোচিং থেকে ফেরেনি। আর ঘরে ছিলেন কেবল একজন, মিসেস সেন, ওর মা। বয়সে 40 পেরিয়েছেন ঠিকই, কিন্তু চোখে মুখে সেই বয়স ছাপিয়ে যাওয়া এক পরিণত রূপ, একটা শান্ত অথচ গোপন আবেগে ভরপুর নারী। শাড়ি ছিল হালকা রঙের, কোমরে খসখসে আঁচল খোলামেলা ঝুলেছিল, আর ব্লাউজটা ছিল হাতকাটা। এক ধরনের অনভিপ্রেত সাহস যেন লুকিয়েছিল প্রতিটি ভাঁজে। তিনি আমার জন্য চা বানিয়ে আনলেন। শোভ, এতদিন পরে এলি, কেমন আছিস রে? ভালো আছি কাকিমা, কিন্তু আপনাকে তো আগের চেয়েও। আমি কথা শেষ করিনি। উনি একটু হাসলেন, একরকম লজ্জা আর আত্মবিশ্বাসের মিশ্রণে চুপ করে থাকলেন কিছুক্ষণ। তারপর আমার পাশে বসলেন। আমি বুঝতে পারছিলাম এই নীরবতা শুধু নীরবতা নয়। চা খেতে খেতে গল্প হচ্ছিল হালকা হাওয়ায়। আমি বললাম, কাকিমা, আপনি জানেন, এই বাড়িটা আসলে আমার কাছে আর কেবল রাহুলের বাড়ি নয়। আপনি আছেন বলেই এখানে একটা অদ্ভুত শান্তি পাই আমি। তিনি আমার দিকে একদৃষ্টিতে তাকালেন, চোখে এক অজানা মেঘ। তুই যে এভাবে বলবি শুভ, ভাবিনি। আমি মাথা নিচু করলাম, যেন নিজের কথাই নিজেই অবাক। তিনি বললেন, একটা কথা বলি শুভ, তুই আজকাল অনেক বদলে গেছিস। তোকে দেখলে মনে হয় আমি যেন কারো খুব চেনা কেউ। এই কথার পরে ঘরের নীরবতা যেন আরও গাঢ় হয়ে গেল। এক মুহূর্তের জন্য আমাদের আঙুল ছুঁয়ে গেল। তিনি হাত সরাননি, আমিও না। আমরা দুজনেই জানতাম এটা কোনো কাকতাল নয়। তারপর হঠাৎ আমি ধীরে ধীরে তার কাঁধে মাথা রাখলাম। ওনার নিঃশ্বাস আমার কানের কাছে স্পর্শ করছিল। আমার শরীরের প্রতিটি স্নায়ু যেন সতর্ক হয়ে উঠেছিল। তিনি ধীরে ধীরে আমার মাথায় হাত রাখলেন। আঙুলের সেই মায়া যেন বুকের গভীরে ঢেউ তুলল। তুই তো জানিস আমি কত একা। তিনি ফিসফিস করে বললেন। আমি আস্তে করে বললাম, আপনাকে একা লাগলে আমার কাঁধে মাথা রাখতে পারেন, আমি আছি চুপচাপ পাশে। তার চোখে জল চলে এলো। আমি হাত দিয়ে মুছে দিলাম। তারপর খুব ধীরে ওনার কপালে এক চুমু রাখলাম। তিনি চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেললেন আর মৃদু কাঁপা গলায় বললেন, শুভ, আমি ভুল করছি তো না? আমি বললাম, ভুল নয় কাকিমা, শুধু অনুভব। রাত তখন প্রায় 11:30। বাইরে নীরবতা, ঘরের প্রতিটি দেয়ালে যেন একটা ধরনের চাপা আবেগ জমে আছে। আমি রাহুলের ঘরেই শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছিল না। বারবার মনে পড়ছিল সন্ধ্যার সেই মুহূর্ত, কাকিমার চোখে জলের রেখা, কপালে আমার চুমু, আর ওনার কাপা নিঃশ্বাস। ঘরটা অন্ধকার, জানালার থাক দিয়ে চাঁদের আলো ঢুকেছে। চোখ বন্ধ করলেই মনে পড়ছে কাকিমার কোমল চোখ, সেই নরম আঙুল আর স্পর্শটা, যা কেবল বন্ধুর মায়ের ছিল না, আরও কিছু ছিল তাতে। অপরাধবোধ না, তার চেয়ে বেশি ছিল এক অস্বীকার না করা আকর্ষণ। আমি ধীরে ধীরে ঘর থেকে বেরোলাম, পায়ের শব্দ না করে খুব আস্তে করে তার ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। ভেতর থেকে হালকা আলো ছড়িয়ে আসছে। দরজা আধা খোলা। আমি একবার ভাবলাম ফিরে যাব, কিন্তু পা যেন জমে গেল। ভেতরে তাকালাম। তিনি জানালার পাশে দাঁড়িয়ে আছেন, চোখে চশমা নেই, চুল হালকা খোলা, শাড়ির আঁচল সামান্য সরে আছে, নাভির একটু ওপরে। তার দৃষ্টি বাইরের দিকে, হয়তো চাঁদের দিকে অথবা নিজের ভিতরের দিকে। আমি ধীরে ধীরে ঘরের ফাঁক গলে ঢুকে পড়লাম। আমার হঠাৎ উপস্থিতি দেখে তিনি চমকে উঠলেন না, বরং যেন জানতেন আমি আসব। শুভ, ঘুমাওনি? আমি মাথা নাড়লাম। না কাকিমা, কিছু একটা মনে হচ্ছিল, তাই এলাম। তিনি ধীরে ধীরে আমার দিকে ফিরে এলেন, চোখে ক্লান্তি, কিন্তু সেই ক্লান্তির নিচে জমে আছে এক অমোচনীয় একাকিত্ব। তোমার চোখে আমি যা দেখি কেউ কখনো দেখেনি, তিনি মৃদু কণ্ঠে বললেন। আমি এগিয়ে গিয়ে ওনার সামনে দাঁড়ালাম। আপনিও যে আমার চোখে কিছু দেখেন, সেটাই তো অবাক করে কাকিমা। আমাদের মাঝখানে তখন 1 হাত দূরত্ব,
কিন্তু চোখের ভাষায় সেই দূরত্ব অনেক আগেই পেরিয়ে গিয়েছি আমরা। তিনি চোখ নামিয়ে ফেললেন, আর আমি এগিয়ে এসে এক ধাপে ওনার হাত দুটি ধরলাম। হাত কেঁপে উঠেছিল তার। আপনাকে ছুতে ইচ্ছে করে কাকিমা, কারণ আপনি শুধু আমার বন্ধুর মানন। আপনি এমন একজন যাকে দেখে আমি বড় হয়েছি এবং যাকে একদিন না দেখলে নিজেকে অপূর্ণ মনে হয়। তিনি কিছু বললেন না, তবে দুচোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলেন। আমি ওনার হাত ধরে খুব আস্তে ওনার কপালে ঠোঁট রাখলাম, তারপর চোখে, আর তারপর এক অপার্থিব নীরবতায় ওনার ঠোঁট স্পর্শ করল আমার ঠোঁট। একটা দীর্ঘ চুমু, কোনো তাড়াহুড়ো নয়, শুধু নিঃশব্দে বলছিলাম, তুমি একা নও আর। চুমু ভেঙে গেলে তিনি আমায় জড়িয়ে ধরলেন, একটা দীর্ঘ আলিঙ্গন, যেন অনেক দিনের জমানো কষ্ট ভেঙে পড়ল আমার বুকে। আমি মাথা নামিয়ে ওনার কাঁধে মুখ রাখলাম। তিনি বললেন, এইটুকুই থাকুক শুভ, এই মুহূর্তটা, আর কিছু চাও না আজ। আমি মাথা নাড়লাম, না কাকিমা, আজ শুধু আপনাকে চাই, কাছাকাছি। সকালটা কেমন যেন অস্বস্তিকর নীরবতায় ঘেরা। আমি বালিশে মাথা দিয়ে শুয়েছিলাম, কিন্তু চোখে ঘুম নেই। রাতের সেই মুহূর্তগুলো বারবার মনে পড়ছে। কাকিমার কাঁপা ঠোঁট, সেই আলিঙ্গন, আর চোখ বন্ধ করে বলা, এইটুকু থাকুক শুভ। একটা স্বপ্নের মতো ছিল সবটা, কিন্তু এখন সকাল হতেই মনের ভিতর অদ্ভুত একটা দ্বন্দ্ব। এই সম্পর্ক কি স্বাভাবিক? আমি কি সীমা লঙ্ঘন করলাম? নাকি এই কাছাকাছিটাই ছিল দুজন একাকী মানুষের নীরব চাওয়া? আমি উঠে বারান্দায় এলাম। রোদ নরম, হাওয়া হালকা, আর ঠিক পাশের বারান্দায় দাঁড়িয়ে আছেন উনি, কাকিমা। চোখে হালকা ক্লান্তি, চুল খোলা, শাড়ির আঁচল একপাশে পড়ে আছে। তিনি একবার চোখ তুলে আমার দিকে তাকালেন। আমাদের চোখ একসাথে আটকাল, কিন্তু মুখে কেউ কিছু বলল না। আমি বললাম, ভালো ঘুম হয়েছিল আপনার? তিনি একটু হেসে বললেন, হ্যাঁ, যতটা সম্ভব। আমি বুঝলাম উনি কিছু লুকোচ্ছেন। তারপর কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তারপর নিজেই বললেন, শুভ, আমি জানি যা হয়েছে তার কোনো নাম দেওয়া যায় না। আমি মা, আর তুমি আমার ছেলের বন্ধু, কিন্তু... তিনি থেমে গেলেন। আমি বললাম, কিন্তু আপনি শুধু রাহুলের মা নন কাকিমা, আপনি একজন মানুষ। আপনার আবেগ আছে, অনুভব আছে, স্পর্শের চাহিদা আছে। সেই চাওয়াগুলো যদি আপনি কারো সামনে খুলে ধরতে পারেন, তাতে ভুল কোথায়? তিনি চোখ নামিয়ে ফেললেন। তুমি এত পরিণত কথা বলিস, অথচ আমি নিজেকে আজ বড় অপরাধী মনে করছি। আমি এগিয়ে গেলাম, হাতটা ওনার কাঁধে রাখলাম। আপনি থাকলে আপনি কোনোদিন একা হবেন না কাকিমা। আপনার একাকিত্বে আমার স্থান থাকুক। আপনি চাইলে শুধু হাত ধরেই পাশে থাকব। আর যদি তার বেশি চান, সেটাও আমি নীরবে দিয়ে যেতে পারি। তিনি ধীরে ধীরে আমার দিকে ফিরে তাকালেন, চোখে একরাশ কৃতজ্ঞতা। তার হাত আমার হাতে। এইবার তিনি নিজেই ধীরে ধীরে আমার গাল ছুঁয়ে বললেন, আজ এতদিন পর মনে হচ্ছে আমি সত্যি কারো খুব আপন। আমি ওনার কপালে একটি দীর্ঘ চুম্বু দিলাম, তারপর আলতো করে জড়িয়ে ধরলাম ওনাকে। তিনি বললেন, শুভ, আজ দুপুরে একটু আমার সঙ্গে বসবে তো বারান্দায়, চুপচাপ চা খেতে খেতে? আমি বললাম, আপনার পাশে থাকাটাই আমার সবচেয়ে বড় শান্তি। দুপুরটা ছিল অদ্ভুতভাবে শান্ত। রাহুল এখনও বাইরে, আর আমি সেই আগের মতোই বারান্দার কোণে বসে আছি। সামনের টবে রাখা গাঁদা ফুলগুলোর উপর রোদ পড়েছে। চায়ের কাপ আমার হাতে, আর ওনার হাতে আরেকটা কাপ। তিনি আজ হালকা হলুদ শাড়ি পরে আছেন, পাতলা ফ্যাব্রিক, আভিজাত্য মিশে থাকা শালীনতা, চুল খোলা, কপালে টিপ, ঠোঁটে হালকা রং। এই রকম একটা দুপুরে তার পাশে বসাটা যেন স্বপ্নের মতো। তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে শুভ, তিনি বললেন মৃদু হেসে। আমি জবাব দিলাম, আপনি বসে আছেন বলে চায়ে মন নেই। তিনি আমার দিকে তাকালেন এক মুহূর্ত, চোখে সেই চিরচেনা আকাঙ্ক্ষা। তুমি আমাকে এমনভাবে দেখো কেন? তিনি বললেন হালকা স্বরে। আমি বললাম, কারণ আপনি জানেন না আপনি কতটা সুন্দর আর কতটা নরম একজন মানুষ। এবার আর চোখ সরালেন না তিনি। আমাদের চোখ একসাথে থেমে রইল। তারপর ধীরে ধীরে আমি হাত বাড়িয়ে ওনার আঙুল ছুঁয়ে ধরলাম।
নরম আঙুল। একটুও সরালেন না তিনি, বরং সেই ছোঁয়াটা মুঠো করে নিলেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি আজ খুব চুপচাপ, কেন? তিনি একটু সময় নিয়ে বললেন, কারণ এত শান্ত দুপুর আমি অনেক দিন পাইনি শুভ। এই নীরবতাটা ভালো লাগছে। মনে হচ্ছে আমি কারো খুব কাছে আছি। আমি এবার ওনার কাছে একটু ঝুঁকে এলাম। তিনি চমকালেন না, বরং চোখ বন্ধ করে রাখলেন। আমি ওনার কানের কাছে ফিসফিস করে বললাম, আপনার গলার নিচের এই দাগটায় একটা চুমু দিতে চাই, পারি? তিনি চোখ মেললেন না, শুধু মৃদু মাথা নাড়লেন, সম্মতিসূচক। আমি আমার ঠোঁট ঠেকালাম তার গলার নিচে, একটা দীর্ঘ নরম খুব নীরব চুমু, যেখানে কোনো শব্দ ছিল না, ছিল শুধু হৃদয়ের ঢেউ। তারপর আমি মুখ তুলে দেখলাম ওনার চোখে জল। কাঁদছেন কেন? আমি জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, এটা কান্না না, এটা ছুঁয়ে যাবার আনন্দ। অনেকদিন পর কেউ আমাকে অনুভব করছে, শুধুই আমি হয়ে। আমি ওনার হাত দুটো নিজের বুকে টেনে এনে বললাম, আপনি শুধু রাহুলের মা নন, আপনি একজন পূর্ণ নারী, এবং আমি চাই সেই পরিচয়টাকে আর লুকিয়ে না রাখুন। তিনি আমার দিকে একটু এগিয়ে এলেন। এইবার তিনিই আমার গালে এক নরম চুমু দিলেন, তারপর আমার কাঁধে মাথা রাখলেন। আমরা দুজনেই চুপচাপ বসে রইলাম। চা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু হৃদয়ের স্পর্শ তখনও উষ্ণ। রাতটা ছিল একেবারে নির্জন, চারপাশ নিস্তব্ধ, শুধু দূরে কোথাও একটা কুকুরের হালকা ডাকে যেন সেই নীরবতা আরও গভীর হয়ে উঠছিল। আমি একা ছাদে উঠেছিলাম। উপরের আকাশটা আজ বেশ পরিষ্কার। এক চাঁদ ঝলমল করছে, আর তার আলো এসে পড়েছে ছাদের এক কোণে দাঁড়ানো সেই পরিচিত নারীর গায়ে, মিসেস সেন। তিনি পেছন ফিরে চাঁদের দিকে তাকিয়েছিলেন। চুলগুলো খোলা ছিল, নরম হাওয়ায় উড়ছিল এক ছন্দে। আজ তার শাড়ির রংটা ছিল দাঢ় নীল, চোখে ছিল গভীর কিছু ভাবনা। আমি ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ালাম। তিনি চমকে উঠলেন না, বরং আমার উপস্থিতি যেন স্বাভাবিক ছিল, প্রয়োজনীয়। চাঁদ আজ বেশ সুন্দর না? তিনি বললেন নিচু গলায়। আমি বললাম, আপনার গায়ের ওপর পড়লে চাঁদের আলো আরও নরম লাগে। তিনি একটু হেসে চোখ নামালেন, তারপর বললেন, তুমি আমার পাশে এলে আমি নিজেকে মেয়ে মনে করি, মা নয়। ভুল বললাম? আমি বললাম, ভুল নয় কাকিমা, আপনি এমনিতেই অসাধারণ এক নারী। আপনার চোখে, মুখে, আচরণে সবকিছুর মাঝে এক পরিণত কোমলতা আছে, আর সেই কোমলতার টানেই তো আমি ফিরে ফিরে আসি। তার চোখে তখন একরাশ জল, তার ঠোঁট কাঁপছে, যেন কিছু বলতে গিয়ে থেমে যাচ্ছেন। আমি হাত বাড়িয়ে তার আঙুল ছুঁয়ে ধরলাম। তিনি চোখ বন্ধ করে মাথা নামিয়ে ফেললেন, তারপর খুব আস্তে করে আমায় জড়িয়ে ধরলেন। একটা দীর্ঘ নিঃশব্দ আলিঙ্গন, যেখানে লুকিয়েছিল দুজন একাকী হৃদয়ের সব অব্যক্ত ভাষা। আমার মুখ তখন ওনার ঘাড়ে, ওনার নিঃশ্বাস আমার গালে ছুঁয়ে যাচ্ছে। আমি খুব ধীরে বললাম, আপনি কি জানেন, এই প্রথম কেউ আমায় এমনভাবে ছুঁয়েছে যেখানে ভালোবাসা আর শ্রদ্ধা একসাথে মিশে আছে। তিনি মাথা তুলে আমার চোখে তাকালেন। তুমি কি জানো শুভ, আমার কাঁধে মুখ রেখে কেউ এতদিনে এইভাবে বলেনি আমি একজন মানুষ হিসেবেও প্রয়োজনীয়? আমাদের চোখে তখন একরাশ প্রশ্রয়, কোনো তাড়াহুড়ো নেই, কোনো শরীরী চাহিদার অসভ্যতা নেই, শুধু এক পরিপূর্ণ নৈকট্যের মুহূর্ত। আমি তাকে নিজের বুকের কাছে টেনে নিলাম, চুলে হাত রাখলাম ধীরে ধীরে, তারপর কপালে এক দীর্ঘ চুমু দিলাম, নীরব, নির্ভেজাল। তিনি বললেন, তোমার ছোঁয়ায় যেন জীবনের একটা হারিয়ে যাওয়া অধ্যায় ফিরে পেলাম। তুমি থাকো শুভ, পাশে থাকো। আমি বললাম, থাকব কাকিমা, যতদিন আপনি আমায় ঠাঁই দেবেন আমি ঠিক এখানে থাকব, আপনার চুপ করে থাকা চোখের জল আর চুপচাপ ভালোবাসার পাশে। সকালটা ছিল একরাশ আলো আর হালকা ঠান্ডার মিশ্রণে মোড়া। বারান্দার রেলিংয়ে দুটো কাক বসেছিল। হঠাৎ উড়ে গেল আমার পায়ের শব্দে। আমি চুপচাপ বারান্দায় গিয়ে দাঁড়ালাম। চুলে হালকা হাওয়া লাগছে, আর বারান্দার এক কোণায় একটা ছোট্ট কাঠের টেবিলের পাশে বসেছিলেন তিনি, মিসেস সেন। শাড়ি পরা, চোখে ক্লান্তি নেই, শুধু এক অনবদ্য শান্ত সৌন্দর্য।
সাদা রঙের পাতলা কটনের শাড়ি, নাভির ঠিক ওপরে আঁটসাট আঁচলটা হাওয়ায় কাঁপছিল। দেখেই চোখ আটকে গেল। তিনি মুখ তুলে বললেন, তুমি উঠে পড়েছ? ভাবছিলাম আজ আমি তোমাকে চা এনে দিই। আমি হেসে বললাম, না কাকিমা, বরং আজ আমি চাই আপনার পাশে বসে চা খেতে। তিনি একটু চমকে তাকালেন, তারপর আস্তে করে পাশে বসতে ইশারা করলেন। আমি মাটিতে পা মুড়ে বসলাম। আমাদের দুজনের মাঝে ছিল 1 কাপ চা। দুজনেই হাতে নিয়ে চুমুক দিলাম। একটা বিরাট নীরবতা, কিন্তু অস্বস্তিকর নয়, বরং মিষ্টি, মুগ্ধকর এক ঘনত্ব। আমি হালকা গলায় বললাম, আপনি যখন পাশে থাকেন সবকিছু অনেক শান্ত লাগে। মন যেন বোঝে আমি ঠিক জায়গায় আছি। তিনি আমার দিকে তাকালেন, চোখে মেঘের মতো কোমলতা। তুমি এমন করে কথা বলো যে মনে হয় আমি আবার কিশোরী হয়ে গেছি। তিনি হেসে বললেন। আমি ধীরে ধীরে হাত বাড়িয়ে তার গালের পাশে এসে পড়ে থাকা চুলটা কানে গুজে দিলাম। ওনার চোখ হঠাৎ বন্ধ হয়ে গেল। শরীরটা যেন হালকা কেঁপে উঠল স্পর্শে। আমি নরম গলায় বললাম, আপনাকে ছুঁতে ইচ্ছে করে কাকিমা, তবে শরীরের জন্য নয়, মনকে ছোঁয়ার জন্য। আপনার গভীর দৃষ্টি, নিঃশব্দ কান্না, একাকী দুপুরগুলো, এসব জড়িয়ে ধরতে চাই শুধু। তিনি আমার দিকে হাত বাড়িয়ে রাখলেন। আমি ওনার হাতটি হাতে নিলাম। নরম, একটু ঠান্ডা, কিন্তু সেই স্পর্শেই যেন গলতে লাগল সকালের রোদ। তিনি ফিসফিস করে বললেন, তুমি না থাকলে আমি আজও জানতাম না এক নারীর নীরব ভালোবাসাও কখনো কাউকে এমন নাড়িয়ে দিতে পারে। আমি ওনার হাতটা নিজের বুকে চেপে ধরলাম। আপনার স্পর্শে আমি শক্তি পাই কাকিমা। আপনার একাকিত্ব আমার জন্য নয়, এখন থেকে আমাদের জন্য। তিনি খুব ধীরে আমার কাঁধে মাথা রাখলেন। আমি চোখ বন্ধ করে তাকে জড়িয়ে ধরলাম, যতটা আলতোভাবে ধরা যায়। এই আলিঙ্গনে কোনো অধিকার নেই, কিন্তু আছে এক ধরনের নিষ্পাপ প্রার্থনা। একটানা 10 মিনিট আমরা চুপচাপ বসে থাকলাম। শুধু শরীরের উষ্ণতা একে অপরকে জানিয়ে দিচ্ছিল, তোমার আমি আর আমার তুমি। দুপুরের পর রাহুল বাইরে বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছে। বাড়ি একেবারে নিস্তব্ধ। শুধু রান্নাঘর থেকে আসছিল কিছু কাটার শব্দ, সবজি কাটা, হালকা ঘিয়ে ভাজার গন্ধ। আমি জানতাম তিনি রান্না করছেন। আস্তে করে ঢুকে গেলাম রান্নাঘরে। তিনি হালকা নীল ছাপা একটা শাড়ি পরেছিলেন, আঁচল কোমরে বাঁধা। চুলটা আজ খোঁপা, কপালে হালকা ঘাম। এই সামান্য ঘামটুকুও যেন তাকে আরও আলাদা করে তুলেছিল, নারীত্বে, পরিপক্কতায়। আমি পেছন থেকে তার খুব কাছাকাছি এসে দাঁড়ালাম। তিনি আমার উপস্থিতি টের পেয়েও কিছু বললেন না। হয়তো অনুভব করলেন আমার নিঃশ্বাসের উষ্ণতা। আমি হাত বাড়িয়ে ওনার আঁচলটা কোমর থেকে খুলে নিয়ে কাঁধে তুলে দিলাম। তিনি ধীরে ধীরে আমার দিকে ফিরলেন। চোখে অবাক কিছু নেই, বরং এক প্রকার মৃদু প্রত্যাশা। আমি বললাম, আপনি একা এত কাজ করেন কেন? আমি পাশে থাকি না কেন? তিনি হেসে বললেন, একা থাকাটা অভ্যেসে পরিণত হয়েছিল, কিন্তু এখন তুমি পাশে থাকলে একা লাগে না। আমি আস্তে করে ওনার পেছনে দাঁড়িয়ে 2 হাত দিয়ে ওনার কাঁধ জড়িয়ে ধরলাম। আমার বুক ওনার পিঠে ঠেকল, আর ওনার শরীর যেন হালকা কেঁপে উঠল। তিনি দাঁড়িয়েই রইলেন, আমার বাহুতে নিজের 2 হাত রাখলেন। আমাদের দুজনের মাঝখানে আর কোনো দূরত্ব ছিল না তখন, শুধু নিঃশ্বাসের শব্দ, হৃদয়ের স্পন্দন আর উষ্ণ গন্ধে মিশে থাকা এক পরিণত নৈকট্য। আমি ওনার ঘাড়ে মুখ রেখে বললাম, আপনার এই পিঠে আমার মাথা রাখতে ইচ্ছে করে। এই উষ্ণতায় আমি যেন একটা আশ্রয় পাই। তিনি বললেন, তোমার আলিঙ্গনে আমার বেঁচে থাকাটা সত্যি মনে হয়, যেন শরীর নয়, মনই ছোঁয়া লাগছে। আমি এবার ওনার 2 কাঁধে চুমু দিলাম, হালকা, নরম স্পর্শের চেয়েও বেশি অনুভবের। তিনি চোখ বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। আমরা অনেকক্ষণ এভাবেই দাঁড়িয়ে থাকলাম, চুলে, ঘাড়ে, কাঁধে আমার ছোটের হালকা চুমু, আর ওনার হাতে হাত রেখে থাকা। একসময় তিনি বললেন, শুভ, তোমার এই ছোঁয়াটা আমাকে যেন আবার নারী করে তোলে। আমি ভুলে গিয়েছিলাম
এই অনুভব কেমন? আমি বললাম, আপনার এই নারীসত্তার পাশে আমিও নিজেকে নতুন করে আবিষ্কার করছি কাকিমা। এটা শরীরের নয়, এই তো ভালোবাসার এক নীরব সঙ্গীত। তিনি ঘুরে দাঁড়ালেন, আমার 2 গালে হাত রাখলেন, চোখে চোখ, তারপর খুব ধীরে, এক অনুচ্চারিত সম্মতিতে আমাদের ঠোঁট একে অপরকে ছুঁয়ে গেল। হালকা, নীরব, কিন্তু হৃদয়ের গভীরে আলোড়ন তোলা এক চুম্বন। আকাশটা সারা দিনই মেঘলা ছিল। সন্ধ্যের ঠিক আগে আগেই শুরু হয়েছিল ঝিরঝিরি বৃষ্টি। শুরুটা নরম, তারপর ধীরে ধীরে বেড়েই চলল। আমি তখন বাজার থেকে ফিরছিলাম, ভিজে শরীর, বৃষ্টির হিমে কাঁপছিল শরীরটা। বাড়িতে ঢুকতেই দরজার কাছে দাঁড়িয়ে থাকা সেই চিরচেনা মুখ। তিনি, মিসেস সেন, চোখে একরাশ চিন্তা, হাতে শুকনো তোয়ালে। আমার ভিজে জামার দিকে তাকিয়ে বললেন, এই বৃষ্টিতে বেরোয়েছিলে? একবার বললেও তো আমিই নিয়ে আসতাম। আমি হেসে বললাম, আপনিই তো সব কাজ করেন, কখনো কখনো তো আমাকে কিছু করতে দিন। তিনি তোয়ালে এগিয়ে দিলেন, তারপর ধীরে ধীরে বললেন, চলো, ভিজে কাপড় পাল্টে নাও, সর্দি লাগবে। আমি ঘরে ঢুকে জামাকাপড় পাল্টাতে গিয়েছিলাম, হঠাৎ পেছনে শব্দ পেলাম। তিনি দরজায় দাঁড়িয়েছিলেন, হাতে শুকনো গেঞ্জি আর পাজামা। তোমার জামাগুলো ভেজা, এটা পরো, তিনি বললেন। আমি একটু থমকে গেলাম, তারপর শুধু বললাম, আপনি ভিজে গেছেন না? আপনার গায়েও তো জল। তিনি একটু নরম স্বরে বললেন, ভেতরটা অনেক আগেই ভিজে গেছে শুভ, আজ শুধু বাইরে এসে পড়েছে। আমি এগিয়ে গিয়ে তার হাতটা ধরলাম, ঠান্ডা, ভেজা। তিনি অবাক হলেন না, বরং আমার চোখে চোখ রাখলেন। তারপর আমি ধীরে ধীরে ওনার গায়ে ভেজা শাড়ির আঁচলটা সরিয়ে দিলাম। শরীরে হিমশীতল জল, কিন্তু সেই জলে লুকিয়েছিল এক আশ্চর্য উষ্ণতা। আমি বললাম, আপনি কাঁপছেন, চলুন বসে একটু তোয়ালে দিই মাথায়। আমি তাকে বসালাম, মাথায় তোয়ালে দিয়ে চুল মুছতে লাগলাম। তিনি চোখ বন্ধ করে বসে রইলেন, নিঃশ্বাসে কাঁপুনি। একসময় আমি হাত নামিয়ে ওনার 2 কাঁধে রাখলাম। তিনি আস্তে করে বললেন, তুমি থাকলে নিজেকে আবার সুন্দর মনে হয় শুভ। এই বয়সে এসে যে আমি এখনো কারো স্পর্শে কাঁপতে পারি, সেটা বিশ্বাস করতে পারি না। আমি সামনে এসে হাঁটু গেড়ে বসলাম, 2 হাত দিয়ে তার ঠান্ডা হাত ধরলাম। চোখে চোখ রেখে বললাম, আপনি যতটা ভাবেন তার চেয়েও অনেক বেশি সুন্দর। আপনার এই চোখ, এই লাজুক হাসি, এই একাকী বিকেলগুলো সব আমার খুব প্রিয় কাকিমা। তিনি আমার দিকে হাত বাড়ালেন, আমি ওনার বুকের কাছে মাথা রাখলাম। তিনি 2 হাতে আমায় জড়িয়ে ধরলেন, একটা দীর্ঘ, নিঃশব্দ আলিঙ্গন। এই আলিঙ্গনে কোনো চাহিদা নেই, শুধু আছে আশ্রয় খোঁজার চেষ্টা, দুজনের। তারপর আমি ওনার চোখের কাছ থেকে পানি মুছে দিলাম, চুপচাপ একটা চুমু কপালে। তার ঠোঁটটা আমার গায়ে ছুঁয়ে গেল, একটা মৃদু ভালোবাসা। আর সেই মুহূর্তে বৃষ্টির আওয়াজ যেন আরও মিষ্টি হয়ে উঠল। আমরা চুপচাপ বসে রইলাম, একটা তোয়ালে, কিছু ভেজা জামা আর 2 কাঁপা হৃদয় নিয়ে। রাত তখন প্রায় 12টা। বাড়ি নিস্তব্ধ, কেবল জানালার ফাঁক গলে আসা চাঁদের আলো বিছানার এক কোণায় পড়ে আছে। ঘরটা হালকা অন্ধকারে ঢাকা, কিন্তু সেই অন্ধকারে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওনার মুখটা। মিসেস সেন হালকা সাদা রাতের পোশাক পরা, চুলগুলো খোলা, চোখে ক্লান্তি আর মুখে একরাশ শান্তি। তিনি বিছানার এক পাশে শুয়েছিলেন, আর আমি আরেক পাশে। আমাদের মাঝে ছিল শুধু একটা বালিশ, আর কিছু না বলা কথা। আমি ঘুমোচ্ছিলাম না, চোখ মেলেই দেখছিলাম তিনি গভীরভাবে নিঃশ্বাস নিচ্ছেন। কিন্তু সেই নিঃশ্বাসে যেন ছিল এক অদ্ভুত আকাঙ্ক্ষা, একটু ছোঁয়ার, একটু বোঝার, একটু সাহসের। আমি ধীরে ধীরে এগিয়ে এসে কাঁধের উপর হাত রাখলাম। তিনি চমকে উঠলেন না, বরং চোখ খুলে আমায় দেখলেন, ধীরে ধীরে। আমি নিচু গলায় বললাম, আপনি
এখনও জেগে আছেন? তিনি বললেন, তোমার নিঃশ্বাসের শব্দ শুনলে ঘুম আসে না, শুভ। ওটা আমার বুকের খুব কাছে এসে বাজে। আমি একটু এগিয়ে এলাম, ওনার পাশেই শুয়ে পড়লাম। এক বালিশ ভাগ করে দুজন, আমাদের মুখের মাঝে সামান্য দূরত্ব, কিন্তু হৃদয়ের দূরত্ব বহু আগেই ঘুচে গেছে। আমি বললাম, আপনি কি জানেন, আমি কখনো কারো পাশে এভাবে শুয়ে থাকিনি, যেখানে ভালোবাসা এতটা চুপচাপ থাকে অথচ এত গভীর হয়। তিনি হাত বাড়িয়ে আমার গালে ছুঁয়ে দিলেন। চোখে জল এসে জমছিল ওনার। আমি হাত বাড়িয়ে মুছে দিলাম। তিনি ধীরে করে বললেন, তুমি ঘুমিয়ে গেলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, শুভ। তোমার উষ্ণতা না পেলে যেন নিজেকে হারিয়ে ফেলি। আমি তার কপালে একটা চুমু দিলাম। তারপর আলতো করে জড়িয়ে ধরলাম তাকে। একটা আবেগ ভরা আলিঙ্গন, যেখানে শরীর জড়িয়ে যায় হৃদয়ের আশ্রয়। তিনি আমার বুকের ওপর মাথা রাখলেন আর বললেন, আমার এতদিনের নিঃসঙ্গতা, এতদিনের অভিমান আজ যেন তোমার বাহুতে গলে যাচ্ছে। আমি বললাম, আমি থাকব, সবটুকু নিয়ে থাকব। আপনার ভরসা, একাকিত্ব, উষ্ণতা, লজ্জা, কামনা, সব কিছু। কোনো কিছুই লুকিয়ে রাখতে হবে না কাকিমা। তিনি চোখ বন্ধ করে বললেন, তুমি শুধু আমায় জড়িয়ে রাখো। আজ সারা রাত আমি কারো বাহুতে ঘুমোতে যাই। আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কোনো শব্দ নেই, শুধু চুপচাপ উষ্ণ নিঃশ্বাস আর আলতো হাত বোলানো। একসময় তিনি ঘুমিয়ে পড়লেন আমার বুকে মুখ রেখে। আর আমি আমার চোখের জল নিয়ে চাঁদের আলোতে তাকিয়ে ভাবছিলাম, এই অনুভূতির নামই কি নিঃশব্দ প্রেম? সকালবেলার রোদ জানলার ফাঁক গলে এসে পড়েছে বিছানায়। পাখিরা ডাকছে জানলার বাইরে। ঘরের ভিতরে কিন্তু নিঃশব্দতা, একরকমের তৃপ্তি মিশে থাকা নিঃশব্দতা। আমি ঘুম ভাঙতেই বুঝলাম তার মাথাটা আমার বুকে। সারা রাত এইভাবেই কাটিয়েছেন। চুলগুলো এলোমেলো, মুখে ঘুমের ছাপ, কিন্তু সেই মুখটাই যেন ছিল পৃথিবীর সবচেয়ে শান্ত ছবি। আমার স্পর্শে তার ঘুম ভাঙল। চোখ খুলে তাকালেন আমার দিকে। চোখে একরাশ লাজুকতা আর ঠোঁটে সেই চিরচেনা নীরব হাসি। তিনি আস্তে করে বললেন, তুমি এখনো আছো? ভাবছিলাম হয়তো রাতটাই ছিল তোমার কাছে বিশেষ। আমি ওনার কপালে চুমু দিয়ে বললাম, এই সকালটাও বিশেষ, কারণ আজ আমি শুধু অনুভব নয়, একটা সিদ্ধান্ত নিয়ে জেগে উঠেছি। তিনি অবাক হয়ে তাকালেন। চোখে ছিল সংশয় আর এক চিলতে বিশ্বাস। কি সিদ্ধান্ত? তিনি জিজ্ঞেস করলেন। আমি বললাম, আমি চাই আপনি শুধু বন্ধুর মা হয়ে না থাকেন, আপনি হয়ে উঠুন আমার জীবনের একজন সমান সঙ্গী। আপনার অভিমান, একাকিত্ব, কামনা আর প্রেম সব কিছুর পাশে দাঁড়াতে চাই আমি। তিনি কিছুক্ষণ চুপচাপ রইলেন। তারপর ধীরে ধীরে আমার হাত ধরে বললেন, আমার বয়স বেশি, আমি বিধবা, সমাজ কি বলবে জানো না তুমি? তুমি এক তরুণ, তোমার সামনে অনেক রাস্তা। আমি ওনার দুই গাল ছুঁয়ে বললাম, সমাজ প্রতিদিন আমাদের দিকে তাকাবে, কিন্তু আমি যদি প্রতিদিন তোমার চোখের দিকে তাকিয়ে থাকতে পারি, তাহলে আর কিছুতে ভয় পাই না। চোখে চোখ রাখতেই আমাদের ঠোঁট আবার একবার ছুঁয়ে গেল। এবারের চুমুটা নরম ছিল না, এটা ছিল প্রতিজ্ঞাবদ্ধ, গভীর, বিশ্বাসে পূর্ণ। একসাথে আমরা রান্নাঘরে চা বানালাম। তিনি কাপ বাড়িয়ে দিলেন। আমি ওনার হাতে হাত ছুঁয়ে বললাম, এই কাপটা শুধু চায়ের নয়, আমাদের প্রথম সকালের। এই চুমুকেই লুকিয়ে আছে নতুন এক গল্পের শুরু। চায়ের কাপে ধোঁয়া উঠছিল, আর সেই ধোঁয়ার মতোই ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল সব দুঃখ, একাকিত্ব আর লুকোনো আকাঙ্ক্ষা। এই গল্পটি ছিল নিঃশব্দ আকাঙ্ক্ষার, এক পরিণত নারী পুরুষের সম্পর্কের, যেখানে বয়স, সমাজ আর পরিচয়ের দেয়াল পেরিয়ে ভালোবাসা নিজেকে প্রকাশ করতে পেরেছে। যে সম্পর্ক সম্মতিতে গড়ে ওঠে, যেখানে একে অপরের মন বোঝা যায়, সেই সম্পর্কই আসল। বয়স, সম্পর্কের নাম
এসব প্রথা নয়, মূল হল সম্মান, ভালোবাসা আর সত্যিকারের অনুভব। আমাদের সমাজে বহু নারী আছেন যারা স্বামীহীন, একাকী, সম্মানচ্যুত। তাদের প্রেম, স্পর্শ আর কামনার চাহিদা থেকেও সমাজ মুখ ফিরিয়ে রাখে। এই গল্প সেই মুখ ফিরিয়ে থাকা সমাজের দিকে এক নীরব প্রশ্ন। নারী কি কেবল সম্পর্কের গায়ে লেবেল নিয়েই বাঁচবে, নাকি সে নিজে ভালোবাসার অধিকার পাবে? বন্ধুরা, গল্পটি এখানে সমাপ্ত করলাম। গল্পটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।